আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। গণতন্ত্র, সুশাসন ও আর্থসামাজিক উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ নিতে রাষ্ট্রপতির আহ্বান, সংসদের ১১তম অধিবেশনে ভাষণ। সরকারিভাবে বিনামূল্যে দেয়া ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া হলে চিকিৎসা দেবে সরকার। ভারতের উপহার ২০ লাখ ভ্যাকসিন আসছে বুধবার। তরুণ উদ্যোক্তা সংজ্ঞায়নে শহর কেন্দ্রিকতার সমালোচনা, প্রান্তিক উদ্যোক্তাদের সরকারি সেবা ও প্রণোদনা নিশ্চিত করার আহ্বান। এবং মুজিব বর্ষে বন ও বন্যপ্রাণী বিষয়ে বই, প্রকৃতি পাঠের মোড়ক উন্মোচন ও বিতরণ, শিশুদের হাত ধরেই পরিবেশ সুরক্ষার আশা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ থাকছে। টিউমারে মারা যাওয়া শিশু পুত্রের স্বপ্ন পূরণে এক পিতা, সরকারি হাসপাতালগুলোতে প্লে কর্নার স্থাপনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। গণতন্ত্র, সুশাসন ও আর্থসামাজিক উন্নয়নে সকল রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষকে এক হয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের ১১তম অধিবেশনের শুরুতে দেয়া ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন সরকার ও বিরোধী দল জাতীয় সংসদে যথাযথভাবে ভূমিকা পালন করবে। নীলাদ্র শেখরের রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ দানের জন্য অনুরোধ জানাচ্ছি। করোনা ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি ও দূরত্ব মেনে সংসদ সদস্যদের আসন বিন্যাস করে শুরু হলো একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রায় ১ ঘন্টার ভাষণে রাষ্ট্রপতি বিশ্বশান্তি, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গিবাদ দমন, নারীর ক্ষমতায়ন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরেন। জাতীয় সংসদ দেশের জনগণের আশা কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নের সকল রাজনৈতিক দল, শ্রেণী ও পেশা নির্বিশেষে ঐক্যমত গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহি, পরমত সহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একজন মানুষও গৃহহীন ও বিদ্যুৎবিহীন থাকবে না, সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি। প্রশংসা করেন দুর্নীতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি সেই পথে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এ বছর মধ্যে আয়ের দেশ হিসেবে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। তবে আমাদের লক্ষ্য ২০৪১ সালে বিশ্বসভায় একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্ষম হব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিগগিরই কোভিডের টিকা দেওয়ার আশাবাদ জানিয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশে পাঠাবে ভারত সরকার। 20 জানুয়ারি বাংলাদেশে ওই ভ্যাকসিন আসবে। এর আগে দুপুরে জাহিদ মালিক জানিয়েছেন, সরকারিভাবে ভ্যাকসিন নিয়ে কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। জানাতুল বাকিয়া কেকের রিপোর্ট। তাদের সকলের ঢাকা রিপোর্টার্স ইউনিটির ধারাবাহিক আয়োজন মিট দ্য রিপোর্টার্স। এবারের আয়োজনে করোনা মহামারীর সময়কালে স্বাস্থ্য খাতের নানান ইস্যুতে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রীর কাছে সময় মতো করোনা ভ্যাকসিন পাওয়া না পাওয়ার বিষয়টি ছাড়াও সাংবাদিকদের প্রশ্ন ছিল বেসরকারি পর্যায়ে ভ্যাকসিনের মূল্য নির্ধারণে সরকারি নীতিমালা বা করণীয় নিয়ে। আশা করছি যে আগামী, আপনারাও শুনেছেন যে 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি। অ্যাজ পার দি কন্ট্রাক্ট ভারত দিচ্ছে, যেটা উপহার দিচ্ছে, সেই উপহারের বিষয়টি সংখ্যাটা এখনই বলতে পারবো না, বাট একটা ভালো একটা ভালো সংখ্যায় দিচ্ছে। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব। একটা ভ্যাকসিনের দাম যেটা হবে, দাম সেট করার জন্য একটি প্রক্রিয়া আছে, সরকারি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা দামও নির্ধারণ করে দিব। আরেক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্যাভি অ্যালায়েন্সের কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের ভ্যাকসিন নিতে নির্ধারিত 18 জানুয়ারির মধ্যেই আবেদন করেছে সরকার। ফাইজারের যে 4 লক্ষ লোককে তাদের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ 8 লক্ষ ডোজ। আমরা কাজ করছি WHO-এর মাধ্যমে। WHO থেকে যে সমস্ত চাহিদা ছিল, যে সমস্ত কাগজপত্র চাহিদা, বিভিন্ন শর্তাবলী, এগুলি সব কিছু তৈরি করে আমরা পাঠিয়েও দিয়েছি এবং ওনাদের যা যা কিছু পূরণ করার বিষয় ছিল সেগুলো করা হয়ে গেছে। ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে -70 ডিগ্রি সেন্টিগ্রেডে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সংরক্ষণ সক্ষমতা যাচাই করেই এই ভ্যাকসিন কেনার আগ্রহ দেখিয়েছে সরকার বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছি, আমাদের আছে, আমরা সেটাকে বাড়িয়েছি। কোল্ড বক্স আমরা আরো নতুন করে আরো নিয়েছি। আমরা একটা ওষুধও যেটা সেবন করি এখন, তার লিফলেট পড়লে পরও দেখবেন ওখানে লেখা আছে যে কি কি সাইড এফেক্ট হতে পারে, আবার নাও হতে পারে। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও, যে এই ভ্যাকসিনটি কোভিড-19 ভ্যাকসিন তৈরি হয়েছে, তারও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এখানে সাইড এফেক্ট যদি হয়, ও সরকার যা যা চিকিৎসা দেওয়া সেটা দিবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য তালিকা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ডিআরউর সভাপতি মোরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। ডিআরউর প্রত্যেক সদস্য প্রথম পর্যায়েই করোনা ভ্যাকসিন পাবেন বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে আবারও বেড়েছে করোনা শনাক্তের হার। রোববার গত 8.5 মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হবার পর সোমবার তা বেড়ে যাবার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 16 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 7,922 জন। মৃত্যুর হার 1.50%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 736 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,73,173 জন। সুস্থতার হার 89.56%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,829টি এবং পরীক্ষা হয়েছে 12,707 জনের। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 697 জন। এ সময় শনাক্তের হার 5.49%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,28,329 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 15.22%। তরুণ উদ্যোক্তা সংজ্ঞায়নে শহর কেন্দ্রিকতার সমালোচনা করেছেন উদ্যোক্তা ও কৃষি পণ্য উৎপাদকদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এসএমই উদ্যোক্তা নিয়ে অনলাইন আলোচনায় প্রান্তিক পর্যায়ে উৎপাদন ও উদ্যোগের সাথে যুক্তদের সরকারি সেবা ও প্রণোদনা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। মিস্টার শাকিলের রিপোর্ট।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রতিষ্ঠান ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার আইসিই দীর্ঘ 4 মাস ধরে দেশের 64টি জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেছে আইসিইর শতাধিক শিক্ষার্থী। আমরা এখন পর্যন্ত স্যার 100 ঘন্টার একটা ভার্চুয়াল মেন্টরশিপ প্রোভাইড করেছি এই সিএসএমই সেক্টরে, যেখানে ওই ব্যাংকার, প্রাইভেট সেক্টর, ব্র্যান্ডিং, মার্কেটিং এর এক্সপার্ট সহ সবাই তাদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করেছেন। এবং যারা জুমে যোগাযোগ করতে পারেননি তারা আমাদের ওই ডিস্ট্রিক্ট লেভেলে স্যার আমাদের 64 জেলার জন্য 64 জন ইন্টার্ন ছিলেন, তো তারা তাদেরকে তাদের কনসার্ন গুলো শেয়ার করেছেন। এই গ্রুপ অফ বিজনেস লিডার ফিউচারের জন্য তৈরি করতে পেরেছি, যারা এমপ্যাথেটিক, যারা জানে যে দরিদ্র মানুষের ব্যবসার চ্যালেঞ্জ গুলো কোথায়। উৎপাদকদের বাদ দিয়ে তাদের উৎপন্ন পণ্যকে যারা মোড়কজাত করে বিক্রি করে তাদেরকে উদ্যোক্তা বলার তীব্র সমালোচনা করেন আলোচকরা। শহরে যে কাজ করছে সে ইনোভেশন করছে, তার ভিতরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করছে, সে ক্রিয়েটিভিটি দিয়ে সে তাই করছে, তাহলে গ্রামে যে ওর বয়সী একটা ছেলে ওই প্রেক্ষাপটে ওর চাইতে অনেক বেশি প্রতিকূল অবস্থায় কাজ করছে, নিজের মেধা খাটিয়ে, নিজের অর্থ দিয়ে এবং সবকিছু করে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সে কি, সে কোন সংজ্ঞা পাবে? সে কি এন্টারপ্রেনার না? যে যার ঢাল নাই, তলোয়ার নাই, কিচ্ছু নেই, সে একটা অতি সম্প্রতির কথা যদি বলি, এই বাউকুল থেকে শুরু করে, তারপর আপেল কুল থেকে শুরু করে, স্ট্রবেরি থেকে শুরু করে, ড্রাগন ফ্রুটস থেকে শুরু করে, এরা কি এন্টারপ্রেনার না? এরা কি ইয়ত না? শাহিদ সিরাজ সাহেব যে কথাগুলি বললেন প্রত্যেকটি সম্ভবত এক একটা ইনোভেশন ইন দি সেন্স যে এগুলি কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক আগে থেকে প্রচলিত ছিল, কিন্তু মাঝখানে হারিয়ে গেছে। নতুন করে আমাদেরকে এটি আবিষ্কার করতে হচ্ছে। এসএমই সেক্টর নিয়ে যদি কোনো কাজ করতে চান তার এক পলিসি করে না, এটা কোনো ন্যাশনাল ডাটাবেস নাই। আলোচকদের সাথে একমত হন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টাও। ঢাকা কেন্দ্রিকতা থেকে বের হওয়ার পরামর্শও তার। আমরা যখনই কোনো উন্নয়নের কথা চিন্তা করি বা কোনো সমস্যার সমাধানের কথা চিন্তা করি, তখন আমাদের চিন্তা ঢাকা কেন্দ্র থেকে আস্তে আস্তে বিচ্ছুরিত হয়ে অন্য জায়গায় যায়। অন্য জায়গায় যেতে যেতে এই যে স্পিরিট এবং যে উদ্যোগ নিয়ে শুরু হয়, ওই অকুস্থলে পৌঁছতে সেই উদ্যোগটা অনেকটা ম্রিয়মান হয়। দেশের বড় বড় শিল্পের সম্প্রসারণের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংযোগ করিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। মাসুর শেখের, চ্যানেল আই, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে শিশুদের বন ও বন্য প্রাণী বিষয়ক বর্ণমালার বই প্রকৃতি পাঠের মোড়ক উন্মোচন এবং বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাত ধরেই বন ও বন্য প্রাণী ও পরিবেশ সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। শমিক আহমেদের রিপোর্ট। আগামীর জন্য শিশুদের গড়ে তুলতে মানসম্মত এবং প্রকৃতি বান্ধব শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রকৃতি পাঠ নামে ব্যতিক্রমী এই বর্ণমালা শিক্ষার বই। বন অধিদপ্তরের সহযোগিতায় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের বইটি তুলে দেওয়া হয় শিশুদের। বক্তারা বলেন, শিশু শিক্ষায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ে জানাতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক শিক্ষাটা যেন, হাতে খড়িটা যেন প্রকৃতি বান্ধব ছন্দ দিয়ে শুরু হয়, সেই প্রচেষ্টা। কোমলমতি শিশুরা যদি প্রকৃতি সম্পর্কে সচেতন হতে পারে এবং তারা যদি এই প্রকৃতিটা অন্যদের কাছে শেয়ার করতে পারে, আস্তে আস্তে আমরা বিভিন্ন মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারবো। প্রত্যেকটা এলাকায় যেখানে কাজ করি সেই স্কুলের বাচ্চাদেরকে ওই বনের সাথে পরিচিতি করে দেয়া এবং কি কি বন্যপ্রাণী আছে সেটার পরিচিতি করে দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইকোসিস্টেমের প্রতিটা কম্পোনেন্টকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, সেটি আবাইটিক হোক বায়ুটিক হোক, তাহলে দেশের যে ফরেস্ট ইকোসিস্টেম এটি আবার তার সেই গৌরব ফিরে পাবে। এই ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় বাহক হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো হয়তো শুধরে আমরা যদি তাদেরকে শেখাতে পারি, এবং সেই ক্ষেত্রে এই শিশুদের শিক্ষা সবচেয়ে বড়। সোনার বাংলার সুফল দেখতে চাইলে পরিবেশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার হওয়া উচিত সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা যদি আমরা করতে চাই এবং সোনার বাংলার সুফল দেখতে চাই, আমাদের কিন্তু এই দেশটাকে ভালোবেসে
এর পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হবে। বাচ্চাদের আসলে শিক্ষাটা যখনই একেবারে ছোটবেলা থেকে শুরু হবে, পরিবেশ প্রকৃতির ব্যাপারটাও যখন তার কিন্তু মাথায় গেঁথে যাবে, তখনই কিন্তু সেও ওইটাই পালন করবে। আজকে কিন্তু আমরা বাসায় যেমন শিক্ষা দিই না, স্কুলেও সেভাবে শিক্ষা দিচ্ছি না। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় যদি এই পরিবেশ প্রকৃতির নানা কর্মকাণ্ড থাকে এবং পড়াশোনাতে বইপত্রে যদি যত বেশি আমরা আনবো এই জিনিসগুলো, এই ধরনের বইগুলোর মাধ্যমে বাচ্চাদের কাছে, এবং আমরা সবাই যখন এটা নিয়ে সচেতন হব, তখনই কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। নেক্সট জেনারেশন যারা এই প্রকৃতির পাঠের মতো বই পড়ে প্রকৃতি সম্পর্কে জেনে, বন্যপ্রাণী সম্পর্কে জেনে বড় হবে, তাদের হাত ধরেই কিন্তু আমাদের বন, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ একদিন সুরক্ষিত হবে। শুধু একটি ফাউন্ডেশনই বা একটি সংস্থাই নয়, যখন আমরা দেখব আমাদের প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জেলায় এই ধরনের সংগঠন দাঁড়িয়ে গিয়েছে, তখনই কিন্তু আমরা দেশের বন, বন্যপ্রাণীকে সুরক্ষিত করতে পারব। করোনার মতো ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় ইকোসিস্টেম ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলার উপর মত দেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছে তার কাছে। আরিফ। তাসফিন, ধন্যবাদ। স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই জানাবো বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আপডেট। টাইগারদের ব্যাটিং অর্ডারে আবারও ওলটপালট ঘটতে যাচ্ছে। নিজের পছন্দের ওয়ান ডাউন পজিশনটা পাচ্ছেন না সাকিব আল হাসান, তাকে দেখা যাবে 2 ডাউনে অর্থাৎ 4 নম্বরে ব্যাট করতে। আর সৌম্য সরকার যাবেন 7 নম্বরে। বেস্ট 11-এ থাকতে পারেন 7 ব্যাটসম্যান, 3 পেসার এবং 1 স্পিনার। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অনলাইন প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন সহকর্মী আদিল আহমেদ শান। গত বিশ্বকাপে সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের সবগুলোই আসে তার প্রিয় পজিশন 3 নম্বরে ব্যাট করে। ইংল্যান্ডের মাঠে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত স্বপ্নের মতো ব্যাটিং করে 606 রান করেছিলেন বাংলাদেশের নাম্বার 1। এরপর সাকিবের ক্যারিয়ারে ঘটে গেছে অনেক কিছু। নিষেধাজ্ঞার কালো অধ্যায় শেষ করে আবারও লাল সবুজের জার্সি পরার উপলক্ষ্য তার সামনে। কিন্তু আসছে ওয়ানডে সিরিজে সাকিবকে তার পছন্দের ওয়ান ডাউন পজিশনে ব্যাট না করিয়ে এক ধাপ নিচে অর্থাৎ 4-এ খেলানোর ইচ্ছে টিম ম্যানেজমেন্টের। সাকিব ফিরেছে, এটা খুশির খবর। বিশ্বকাপে 3-এ নেমে সে দারুণ খেলেছে। এই মুহূর্তে আমি অভিজ্ঞতার 4, 5 ও 6 দেখছি। সেখানে সাকিব, মুশফিক ও রিয়াদকে চিন্তা করছি। এটা আমাদের মিডল অর্ডারে ভালো অভিজ্ঞতা দেবে। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি অনেকদিন হলো, 4 নম্বরে সে স্বস্তি পাবে। এই ওয়ানডে সিরিজ দিয়েই 2023 বিশ্বকাপের পরিকল্পনার রূপরেখা করছে টাইগার্স ম্যানেজমেন্ট। হিটিং সক্ষমতার কারণে সৌম্য সরকারকে দিয়ে লেট মিডল অর্ডারে দ্রুত রান ওঠানোর একটা পরিকল্পনায় স্পষ্ট হলো ডমিঙ্গোর প্রেস মিটে। শান্ত ভালো ছন্দে আছে। শেষ সিরিজে 3-এ খেলেছে সে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে করতে হবে। তরুণ কাউকে সুযোগ দিতে হলে সেটা সেরা 3-এই দেওয়া উচিত। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতি শেষ হচ্ছে টাইগারদের। সিরিজটি আইসিসির ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত। আর অধিনায়কত্বের দায়িত্বে অফিসিয়ালি যাত্রা শুরু করছেন তামিম ইকবাল। এমন নানা কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। 20 জানুয়ারি মিরপুরের হোম অফ ক্রিকেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। টাইগার স্কোয়াড যখন মিরপুরে, তখন ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ম আপ খেলেছে সাভারের বিকেএসপিতে। প্রচণ্ড ঠান্ডায় ক্যারিবীয়রা টিম গা গরম করেছে প্রথম ওয়ানডের জন্য। নিজেরাই খেলেছে প্র্যাকটিস ম্যাচ। তাতে কিপার ব্যাটসম্যান জোশুয়া ডি সিলভা করেছেন সর্বোচ্চ 56 রান। রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে সেকেন্ড হাইয়েস্ট 49 রান। 39 করেছেন ওপেনার সুনীল অ্যাম্ব্রিস। 47 ওভার ব্যাটিং প্র্যাকটিস শেষে 9 উইকেটে 258 করে ক্যারিবীয় একাদশ। মূলত ব্যাটিং অনুশীলন করতেই বিকেএসপির গ্রাউন্ডে ম্যাচের মুডে প্র্যাকটিস করেছে অতিথি দল। ব্রিসবেন টেস্ট কাল শেষ দিনে 324 রান করলেই ম্যাচ এবং সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। তবে কাজটা বেশ কঠিন।
দু দলের ক্রিকেটারদের লড়াকু পারফরম্যান্স এবং বৃষ্টির বাধার পরও ইন্ডিয়া অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজের লড়াই গেছে শেষ দিনে। কাল পুরো দিনে 98 ওভারে 324 রান করতে পারলে শেষ হাসি ভারতের। আর অস্ট্রেলিয়ার দরকার ভারতের 10টা উইকেট। ম্যাচ এবং সিরিজ ড্র হলে ট্রফি থেকে যাবে আগের সিরিজ বিজয়ী ভারতের হাতে। প্রথম ইনিংসে 33 রানের লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 294 রানে অল আউট হয়। দুই ওপেনার ওয়ার্নার 48 এবং হ্যারিস 38 রান করার পর ইনিংসের একমাত্র 50 স্টিফেন স্মিথের। ইন্ডিয়ান পেসার মোহাম্মদ সিরাজ ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নেন। আরেক পেসার শার্দুল ঠাকুর নিয়েছেন 4টি। 328 রানের টার্গেট পাওয়া ভারত 4 রান করার পর বৃষ্টিতে ধুয়ে গেছে দিনের শেষ 23 ওভারের খেলা। ব্রিসবেনের এই মাঠে অবশ্য 28 টেস্ট ধরে অপরাজিত অস্ট্রেলিয়া টিম। এই ভেন্যুতে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি 236 রান করে জেতার একমাত্র রেকর্ডটিও অজিদেরই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টস। ফিরবো তাসফিনের কাছে। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। জরুরি প্রয়োগে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের সিনোভ্যাকের টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে টিকা নেয়ার পর দেখা যাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর নয়। সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে একদিনে 600-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একদিনে 42,000-এরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে ওমান। করোনা ভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত 9,54,00,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 20,39,000-এরও বেশি মানুষ। মোট সুস্থ হয়েছেন 6,81,00,000-এর বেশি মানুষ। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি। আর বিরতির পর যা থাকছে, জো বাইডেনের অভিষেক ঘিরে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বিক্ষোভ, বিশৃঙ্খলার আশঙ্কায় 89তম জন্মজয়ন্তী উদযাপন করেছে থিয়েটার। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। উপস্থিত ছিলেন মঞ্চ সারথী আতাউর রহমান, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, নাট্যজন লাকি ইনাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং থিয়েটারের সভাপতি ডক্টর নীলফার বানু। আয়োজনে ছিল সঙ্গীত আবৃত্তি, শ্রুতি নাটক, প্রামাণ্যচিত্র এবং মমতাজ উদ্দিন আহমদ রচিত নাটক ফলাফল নিম্নচাপ। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। জো বাইডেনের অভিষেককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের রাজ্য পরিষদগুলোর কাছে বিক্ষোভ করেছে ট্রাম্প সমর্থকরা। এই সময় ছোট ছোট দলে জড়ো হওয়া প্রতিবাদকারীদের সশস্ত্র অংশগ্রহণও দেখা গেছে। শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 25,000 সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে এফবিআই। নিরাপত্তা হুমকির কারণে সোমবার ক্যাপিটাল হিলে লকডাউন ঘোষণা করা হয়েছে। আলবি হোসেনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পপন্থী ও কট্টর ডানপন্থী নেটওয়ার্কগুলোর ডাকা বিক্ষোভ হয়েছে। বড় আকারে সমাবেশের আয়োজন না করতে পারলেও ছোট আকারে বিক্ষোভ দেখিয়েছে তারা। ওহাইওর কলম্বাস শহরের রাজ্য পরিষদের সামনে অস্ত্রে সজ্জিত বিক্ষোভকারীদের মধ্যে বুগালু বয়েজ মুভমেন্টের প্রায় 25 জন সদস্য ছিলেন। টেক্সাস, পেনসিলভেনিয়া, ওরেগন ও মিশিগনের রাজধানীতে ট্রাম্প সমর্থকদের এসব প্রতিবাদ কর্মসূচি হয়। তবে কড়া নিরাপত্তা নেওয়ার কারণে কোথাও কোনো বিপত্তিকর ঘটনা ঘটেনি। সমাবেশে অংশগ্রহণকারীরা জানিয়েছেন এই সমাবেশের সঙ্গে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত স্বাধীনতার জন্য তাদের এই সমাবেশ। আর যুক্তরাষ্ট্র সরকারকে উৎখাত করতে চাওয়া বুগালু বয়েজ মুভমেন্টের সদস্যরা জানিয়েছেন তারা বন্দুক রাখার অধিকার বিষয়ে সমাবেশে যোগ দিতে এসেছেন। আগে থেকেই সহিংস প্রতিবাদের আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়। রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের হাজার হাজার সেনা। বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে ক্যাপিটল হিল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ন্যাশনাল গার্ডের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে এফবিআই। আলভি হোসেন, চ্যানেল আই।
এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু আব্দুর রহমানের স্বপ্ন পূরণে দেশের সব সরকারি হাসপাতালে চিলড্রেন্স প্লে কর্নার স্থাপন হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছেন শিশু আব্দুর রহমানের বাবা মোস্তফা কামাল। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে 2019 সালে মাত্র 4 বছর বয়সে না ফেরার দেশে চলে যায় হেসে খেলে বেড়ানো ছোট্ট শিশু আব্দুর রহমান। আব্দুর রহমানের স্বপ্ন ছিল অসুস্থ রোগীদের জন্য হাসপাতালে খেলাধুলার ব্যবস্থা করা। দীর্ঘদিন হাসপাতালে থাকতে গিয়ে এমনই অনুভূতি হয়েছে তার। সেই স্বপ্ন পূরণ করতে দেশের সবগুলো সরকারি হাসপাতালে চিলড্রেন্স প্লে কর্নার তৈরির উদ্যোগ নিয়েছেন তার শিক্ষক পিতা মোস্তফা কামাল। এরই মধ্যে 60% সরকারি হাসপাতালে পৌঁছে গেছে খেলনা। 4 বছর 2 দিনের বাচ্চা কিসে পছন্দ করে, কি খুশি হয়, কিভাবে তার কষ্টটা কমানো যায়, আলহামদুলিল্লাহ আমি সেটা বুঝতে পারি এবং আমার মনে হচ্ছে এটা সম্ভব এবং এটা কোনো ব্যাপারই না। এবং দেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালে আব্দুর রহমানের এই উপহার পৌঁছে যাবে খুব দ্রুত সময়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মোস্তফা কামালের স্ত্রীও শিক্ষক। দুজনই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। প্রতিটি শিশুর মুখে তারা দেখতে পান আব্দুর রহমানের মুখ। এটা আমি ফিল করতে পারি কি কষ্টটা হয়, একটা সন্তানের কষ্টটা কি, আমি এটা প্রত্যেক দিন আমার কাছে মনে হচ্ছে যে এটা আই ফিল ইট এবং আই নেভার ওয়ান্ট টু ফরগেট দিস। এবং এটা আমাকে অনেক শক্তি দেয়, আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমি অনেক ভালো কাজ করার অনেক উৎসাহ অনুপ্রেরণা পেয়ে থাকি। আর মৃত্যুটা তো আনএভয়েডেবল, মৃত্যু তো যে কাউকে যে কোনো সময় আসতে হবে, তবে এই কষ্টটা আমরা কমাতে পারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন আব্দুর রহমানের বাবার এই উদ্যোগ সবার মাঝে স্বস্তি নিয়ে আসবে। অবশ্যই সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে সত্যিকার অর্থেই আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু আমরা পারি যদি করি তাহলে কিন্তু দেশের জন্য ছোট ছোট করে হলেও কিন্তু সবগুলি ছোটর যোগফল বড় হবে। এই শিক্ষক আরো বলেছেন হাসপাতালে রোগের সঙ্গে যুদ্ধ করা শিশুদের জন্য সবারই কিছু না কিছু অবদান রাখা উচিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অর্থনীতি সংবাদ। ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শুরু হলেও নিম্নমুখী হতে খুব একটা সময় লাগেনি। এরপর দিনভর তা ছিল ওঠানামার মাঝে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 48 পয়েন্ট কমে 5801 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 356টি কোম্পানির 1519 কোটি 59 লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 865 কোটি 28 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 62টির, কমেছে 222টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম সংবাদ জানাবো এবারে। চট্টগ্রামের সিটি নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা। সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নগরের স্টিল মিল বাজারে সমাবেশ করেছে যুবলীগ। যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম বদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। বক্তৃতা করেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেল এবং অন্যরা। বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থনের সমন্বয় সভা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলে বিলুপ্ত প্রায় 105 প্রজাতির আমন ধান চাষ করছেন খুলনার বটিয়া ঘাটার 100-এরও বেশি কৃষক। 1.5 বিঘা জমিতে প্লট আকারে সারিবদ্ধভাবে ওই জাতগুলোর বীজ বর্ধনের উদ্যোগ নিয়েছেন তারা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট।
দক্ষিণ উপকূলের লবণাক্ত মাটিতে প্রচলিত ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। কোনো রকম ফলন পেতেই দিতে হয় বেশি বেশি সার ও কীটনাশক। কিন্তু স্থানীয় জাতগুলোর ক্ষেত্রে এই বাড়তি ব্যয় ও অনিশ্চয়তা থাকে না। বিষয়টি মাথায় নিয়েই খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামের 25টি কৃষক সংগঠনের শতাধিক কৃষক একত্রিত হয়ে 105 প্রজাতি ধানের বীজ বর্ধনের উদ্যোগ নিয়েছেন। আমাদের এই যে আমন ধানটা আছে, আমাদের এই যে পূর্বের মানে আগের যে ধানগুলো আছে কিছু কিছু আমরা লাগাইলাম, এতে আমাদের যাই হোক আমাদের কিছু আমরা ঘরে পাইছি, কিন্তু এই ধান যারা লাগাইছে তারা একেবারে মারি খেয়েছে। উদ্দেশ্যটা এই যে যেমন 10, 20, 50, 100 বছর আগেও আমাদের এখানে 6,500-7 হাজার প্রজাতির দেশীয় ধান ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে খুবই বিলুপ্তির পথে। প্রায় উপজেলা সর্বত্রে এই সংগঠনের মাধ্যমে এই ধানের উন্নয়ন এবং সংরক্ষণের কাজে মানে ব্যস্ত আছে এবং এতে আমরা লাভজনক একটা পরিস্থিতিতে আছি। এই ক্ষেত্রে তারা ব্যবহার করছেন জৈব বালাইনাশক ও ভেষজ কীটনাশক। দাদার আমলের যে বীজগুলি তারা একবার ধান লাগায় মাঠে রেখে আসতো, সারা বছর বাড়িতে বসে থাকতো আর ধান কাটার সময় যেত। এখানে পরিচর্যা কম ছিল, সারের প্রয়োজন হতো না, কীটনাশকের প্রয়োজন হতো না। কিন্তু বাজার থেকে যে বীজগুলি কিনতে হয় সেটা অত্যন্ত পরিচর্যা করতে হয়, তাতে সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, তা নাহলে ভালো ফলন হয় না। এটি অসাধারণ এক উদ্যোগ জানিয়েছে কৃষি বিভাগ। বটিয়াঘাটার উৎপাদিত ধান থেকে যে চাউলটা হয়, চাউল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যায়। এজন্য এটা একটু ঐতিহ্য, তারা ঐতিহ্য ধরে রেখেছে, এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আমাদের উপজেলায় যে বীজ সংরক্ষণ সম্পর্কিত যে কৃষক প্রশিক্ষণ হয়ে থাকে, আমরা এই কৃষক গ্রুপদেরকে ডাকি এবং তাদেরকে বীজ সংরক্ষণের যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। ওই বীজ বর্ধন ক্ষেতের ধান কাটা উপলক্ষে কৃষকদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার প্রস্তুতি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রতি বছরের মতো এবারও উপকূলীয় অঞ্চলে পরিযায়ী পাখি সহ জলচর পাখি গণনায় জলচর পাখি শুমারি শুরু হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব যৌথভাবে এই শুমারি পরিচালনা করছে। শৌমিক আহমেদের রিপোর্ট। 2012 সাল থেকে দেশে পাখি শুমারি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বার্ড ক্লাব। এবারের পাখি শুমারিতে ভোলা, নোয়াখালী, পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চর ও দ্বীপে জলচর পাখি গণনার কাজ চলছে। ডাটা উপাত্ত থেকে জানা যায় যে পাখির আসলে সংখ্যা কি, প্রকৃতির অবস্থাটা কি, কোন পাখি বেড়েছে, কোন পাখি কমেছে এবং কোন পাখি একেবারে হারিয়ে গেছে, বিপন্ন হয়ে পড়েছে, মহাসংকটাপন্ন অবস্থায় আছে কোন পাখিগুলো। পরিযায়ী পাখিগুলো সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমরা গত বছর যা পাখি দেখেছিলাম বা তার আগের বছর তার চেয়ে সংখ্যা বছরের পর বছর আমরা কমতে দেখছি, আবার কোনো কোনো পাখির সংখ্যা কিন্তু আমরা বাড়তে দেখছি। উপকূলীয় এলাকায় জলচর পাখি গণনার পাশাপাশি আবাসস্থল, প্রজনন, খাদ্যাভ্যাস ও শিকারের কবলে পড়ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে পাখি শুমারিতে। জলাশয়গুলো পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা বিবেচনা করার জন্য বা তা নির্ধারণ পর্যবেক্ষণ করার জন্য আমাদের এই পাখি শুমারির আয়োজন করা হয়। এবছর আমরা দক্ষিণাঞ্চলের যে চরগুলোতে দেখছি যে পাখির সংখ্যা বেশ ভালোই, যদিও এটি 2 দিন হয়েছে মাত্র। নতুন যে চরগুলোতে কিছু চর আছে, নতুন চরগুলোতে পাখির সংখ্যা বেশি থাকে, কারণ এখানে কাদা পানি বেশি থাকে। বেশ কিছু হাঁস এবং কিছু সৈকতের পাখিও দেখা গিয়েছে। তো করোনা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে মানুষের আনাগোনা কমে যাওয়াতে পাখির সংখ্যাটা হয়তো কিছুটা এবার আমরা আশা করছি বেশি পাবো। 16 জানুয়ারি থেকে শুরু হওয়া পাখি শুমারি চলবে 21 জানুয়ারি পর্যন্ত। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের হাটহাজারীর বদিউল আলম হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান SM রাশেদুল আলম। উপস্থিত ছিলেন আমান বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আফসার হোসেন এবং ব্যাংকের এজেন্ট মুসা আলম এবং অন্যরা। সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ আজম। আবারও নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর ফিরে এসে যা থাকছে। সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলায় একজন গ্রেফতার, বাকিদের ধরতে পুলিশের অভিযান।